দুজনের উদাহরণ দেব, তবে প্রথম জন রাজকুমারের উদাহরণটা ভয়াবহ। 2004 সালে চাকরি পেয়েছিলেন, আজ থেকে 20 বছর আগে। 20 বছর আগে চাকরি পেয়ে নিজের যোগ্যতায় আরও নতুন পদে গিয়েছিলেন, পদোন্নতি হয়েছিল। আর 2016-তে কেন পরীক্ষা দিয়েছিলেন? পরীক্ষা দিয়েছিলেন যাতে তিনি আরও ভালো পদে যেতে পারেন, আরও ভালো মাইনে পেতে পারেন। তার জন্য সেই রাজকুমারেরও চাকরি গেল। কথা বলবো প্রতিনিধি অর্পণের সঙ্গে। অর্পণ, যেটা বলা হচ্ছে বারবার যে দুর্নীতির সঙ্গে নাকি তারাও জড়িত, এই যোগ্যরাও নাকি দুর্নীতির সঙ্গে জড়িয়ে গেছেন। 2004 সালে যিনি চাকরি পেয়েছিলেন তিনি নিজের যোগ্যতায় 2009 সালে এসএসসি দিয়েছেন, সেখানে পাশ করেছেন। 2016 সালে এসএসসি দিয়েছিলেন, পাশ করেছেন। তার সঙ্গে দুর্নীতির কি সম্পর্ক, এই প্রশ্ন উঠছে না? একদমই অয়নদা, এই প্রশ্নটাই শুধু শিক্ষক মহলে যারা রয়েছে, তুমি জানবে দক্ষিণ 24 পরগনা এমন সংখ্যা আমরা যা পরিসংখ্যান পাচ্ছি, সেখানে 2500 মানুষ শিক্ষক রয়েছেন। এই 2500 শিক্ষক, তাদের একটাই প্রশ্ন। 2004 সালে তারা পাশ করেছেন, 9 সালে তারা পদোন্নতির জন্য পরীক্ষা দিয়েছেন, সেখানে পাশ করেছেন। 2016-তে তিনি পরীক্ষা দিয়ে পাশ করে বর্তমানে তিনি ধামুয়া স্কুলের চাকরিরত ছিলেন। একটা রায় তার জীবনের এই শিক্ষকতা, যে শিক্ষক তিনি, সেই মানে এরকম হয়ে যাচ্ছে অর্পণ যে 2016 সালে বোধহয় পরীক্ষা না দিলেই ভালো হতো, মাইনেটা বাড়ানোর জন্য পরীক্ষায় না বসলেই বরং ভালো হতো, চাকরি তো চলে যেত না। একদমই এই কথাটাই বলছেন। বাড়িতে বৃদ্ধ বাবা মা রয়েছে, তার ছোট্ট একটি সন্তান রয়েছে, তার পরিবার রয়েছে। তিনি ব্যাংক থেকে লোন নিয়ে ঘর বেঁধেছেন, সব কিছু নিয়ে তিনি এই শিক্ষক, তিনি জানাচ্ছেন যে চাকরিটা প্রথম স্কেলে থাকলেই মনে হয় অনেকটা ভালো হতো। এই এলাকার মানুষজনের কাছে তিনি মুখ দেখাতে পারছেন না, তারাও কানাঘুষো করছেন যে হয়তো চাকরিটা তিনি ঘুষ দিয়ে পেয়েছেন। তার বাড়িতে আরো একজন শিক্ষক থাকেন, মেদিনীপুরে বাড়ি। আমি আসবো, রাজকুমার কি বলছেন আগে দেখাবো, তারপরে সৌরভ আচার্যকে নিয়ে আসবো। শুধু আর্থিক দিকে ক্ষতিগ্রস্ত নয়, আমাদের সন্তান আছে, আমার বৃদ্ধ বাবা মা আছে, তাদের ওষুধের কেনার ব্যবস্থা আছে। আমি বাড়ি করেছি লোন নিয়ে, তার টাকাও কে মেটাবো জানি না। পথে বসার মতো অবস্থা, তাদের মুখে যে কি তুলে দেবো সেটাই আমরা বুঝতে পারছি না। আমরা যে চাকরি হারালাম, আশা করছি এর বিহিত ব্যবস্থা হবে এবং পুনরায় আমরা রিভিউ পিটিশনের মাধ্যমে আমরা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করব। আশা করছি হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট যারা ওখানে আছেন মহামান্য ব্যক্তিগণ, তারা আশা করছি এর সমস্যার সমাধান করবেন। যারা কানাঘুষো করছেন তারা নিশ্চয়ই একটু বিচার বিবেচনা করবেন যে ইনি চাকরি পেয়েছিলেন 2004 সালে, তার পদোন্নতির জন্য তিনি পরীক্ষা দিয়ে গেছেন, পাশ করে গেছেন। আর সৌরভ আচার্য আরেকজন, যিনি এই রাজকুমারের বাড়িতে থাকেন, তারও চাকরি চলে গেছে। কথা বলবো আরো একবার অর্পণের সঙ্গে। অর্পণ, সৌরভ কত সালে প্রথম পরীক্ষা দিয়েছিলেন এসএসসির এবং তিনি পাশ করেছিলেন, তিনি যোগ্য কিভাবে মনে করছেন নিজেকে? একদমই, দেখো যে প্যানেল বের হয়েছিল সেখানে তার নাম ছিল। তিনি যে ওএমআর সিট জমা দিয়েছিলেন তার নম্বরের সঙ্গে এসএসসির যে নম্বর, সেই নম্বরের মিল ছিল এবং তিনি উত্তীর্ণ হয়েছিলেন। তিনি কারোর সঙ্গে যোগাযোগ না করে, অর্থাৎ এই যে বলা হচ্ছে যে একাধিক নেতা মন্ত্রীর হাত ধরে চাকরি হয়েছে, তিনি কারোর সঙ্গে কোনো যোগাযোগ না করেই তিনি চাকরি পেয়েছিলেন এবং তিনি যোগ্য। তিনি চাকরি পাওয়ার পরে তিনি মেদিনীপুর ছেড়ে বারুইপুরে আসেন, বারুইপুর সংলগ্ন একটি স্কুলে তিনি চাকরি করেন। তিনি জানাচ্ছেন যে শিক্ষকতা করতে এসে তাদের যে এই রকম সম্মুখীন হতে হবে, এই রকম মানুষের জবাব দিতে হবে যে তারা ঘুষ দিয়ে চাকরি করছেন কিনা, এইটাই হচ্ছে সব থেকে বড় তাদের যন্ত্রণার। তবে অয়নদা, আজকের দিনভর আমরা বেশ কয়েকজন শিক্ষকের সঙ্গে কথা বললাম, দুঃখে বেদনার তাদের একটা কথা যে মানুষের কাছে তারা এখন চাইছেন সমাজ পরে গঠন হবে, আগে সংসার বাঁচাবার জন্য আগামী দিনে কি করবেন। তাদের তো চাকরি ছিল, তারা তো সংসার চালাচ্ছিলেন সেই চাকরি করে। আগামী দিনে তারা হঠাৎ করে এই যে চাকরি চলে গেল, তারা আগামী দিনে ভবিষ্যতে এরকম দিন বোধহয় কেউ দেখেননি যে 25,000 জনের চাকরি চলে গেল, সাধু অসাধু সব মিশে গেল। সৌরভ কি বলছেন দেখুন। আমার বাড়ি তো এখানে নয়, আমার বাড়ি মেদিনীপুরে। আমি চাকরি সূত্রে এখানে আছি আপাতত, কিন্তু সেখানেও সবার বাড়ির লোকের একই অবস্থা, একই টেনশন সবার মধ্যেই। বাবা মা, বাড়ির আরও যে ফ্যামিলি আছেন তাদের সবার টেনশন তো আছেই। এই নিয়ে রিভিউ পিটিশন করছি, সুপ্রিম কোর্টে যাব আমরা এবং সেখানেই আমাদের দাবিটা, আমরা আশা করছি আমাদের ন্যায় বিচার হবে।